আজকে 22শে ফেব্রুয়ারি। গতকালকে 21শে ফেব্রুয়ারি ছিল, মানে মাতৃভাষা দিবস। তো গতকালকে একটা আলাপ নিশ্চয়ই আপনাদের সবার চোখে পড়ছে যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ার বাইরেও সম্ভবত একটা আলাপ ব্যাপকভাবে আমরা করছি। সেটা হচ্ছে যে জুলাই গণ আন্দোলনের হাত ধইরা যেসব উর্দু আরবি শব্দ বাংলা ভাষায় ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল, যেমন ইনকিলাব বা ইনসাফ, আজাদি, এই শব্দগুলা আমরা এখন আর অ্যালাউ করব কিনা। মানে আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই গণ আন্দোলনের নেতৃত্ব যারা দিছে তারাই এই শব্দগুলো আমদানি করছে, এবং পরবর্তীতে জুলাই সরকার যে হইল তারাও এই শব্দগুলোকে প্রচলিত হইতে দিছে। কিন্তু যেহেতু আমরা খুব ভালোভাবেই জানি যে এই শব্দগুলোর একটা নিজস্ব রাজনীতি আছে, তাদের একটা পাকিস্তান বা উর্দু বা ইসলাম বা আরবি প্রীতি আছে, এবং জামায়াতে ইসলামের যেই জুলাই গণ অভ্যুত্থানকে কক্ষিগত করার যে বাস্তবতা বা প্রক্রিয়া গত 1.5 বছর ধরে চলছে, তার ভিতর দিয়ে যে শব্দগুলো এইভাবে প্রচলিত হয়ে উঠছে, তার বিরুদ্ধে এই নবনির্বাচিত সরকারের বাস্তবতায় আসলে আমাদের কিছু অ্যাটেম্প নেওয়ার আছে। ফলে 21শে বা মাতৃভাষা দিবসে আইসা অনেকেই আলাপটা তুলছেন এবং অনেকেই বলার চেষ্টা করছেন যে এগুলো আমরা অ্যালাউ করতে দিব না। ফলে আমরা অনেকেই নানা ধরনের অবস্থান নিচ্ছি, কেউ পক্ষে কেউ বিপক্ষে ইত্যাদি ইত্যাদি। আমি আজকের ভিডিওতে যে আলাপটা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে একটা হিসাব তো খুবই ক্লিয়ার যে মানে যারা এই শব্দগুলোর রাজনীতি সামনে আছে বা যারা এই শব্দের রাজনীতিটা করতেছে বা যাদের এই আলাদা একটা ইসলাম, আরবি বা উর্দু বা পাকিস্তান প্রীতি আছে, তারা তো জুলাই গণ আন্দোলনের নেতৃত্ব দিছে বা সামহাও তারা এই জিনিসটাকে এখনো ক্যারি করতেছে বা এই জিনিসটা তারা ক্যারি করে যাবে। ফলে গতকালকে যখন এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে, তখন হাসনাত আবদুল্লাহ উনি ফেসবুকে পোস্ট দিছে ইনকিলাব জিন্দাবাদ লেখা, মানে এটার পক্ষে উনি অবস্থান নিছেন। কিন্তু এইটা তো ওনার রাজনীতি, উনি এটা করবেনই। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে একই সঙ্গে এই জুলাই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারে চাকরি করছে বা তাদের উপদেষ্টা ছিল বা উপদেষ্টাদের অন্যান্য জায়গা, উপদেষ্টা বাদে অন্যান্য জায়গায় ছিল, হয়তো কোনো পরিচালক এখনও আছে, এই জাতীয় ব্যক্তিরা তারাও একই ইনকিলাব, ইনসাফ, আজাদি এই জাতীয় শব্দ নিয়ে ব্যাপক মানে কথাবার্তা বলতেছে। এবং তাদের সঙ্গে আপনি আবার হাসনাত আবদুল্লাহর একটা মিলাইতে চেষ্টা করেন, দেখবেন যে হাসনাত আবদুল্লাহ একই রাজনীতি আগামী দিনেও করবে, কিন্তু এই ব্যক্তিবর্গ যারা বেসিক্যালি একটা চাকরিপ্রাপ্ত বা দায়িত্ব নিয়ে সরকারের ভিতরে ছিল, তাদের একটা অন্য একটা জায়গা আছে এবং একটা অন্য জায়গা থেকে তারা এই দায়িত্বটা যেন পালন করতেছে। হাসনাত আবদুল্লাহদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, মানে হাসনাত আবদুল্লাহ তার যে রাজনীতি তারা সেটা করবে, বা জুলাই গণ আন্দোলন যারা নেতৃত্ব দিছে তারা দেশকে ইসলামাইজেশন করতে চাইছে বা করতে চায়, এটা তাদের রাজনীতি, এটা তারা পরিষ্কার করছে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই সরকারের ভিতরে ছিল এরকম অন্যান্য লোকেরাও কেন এই রাজনীতিটাকে এখনো কন্টিনিউ করতেছে। মূলত আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বা এই প্রশ্নটা উত্থাপন কইরা তার একটা সমাধান করার জন্যই আজকের আলাপটা করতেছি। তো এই ক্ষেত্রে আমার যেটা প্রাথমিক অবজারভেশন সেটা হচ্ছে যে আমি মনে করি যে যেই লোকগুলা মানে এই সরকারের উপদেষ্টা ছিল বা এই সরকারের দ্বারা নানান প্রতিষ্ঠান ইত্যাদি জায়গায় নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা বেসিক্যালি এই সরকারের মানে প্রফেসর ইউনূস সরকারের যে ন্যারেটিভটা ছিল সেই ন্যারেটিভের একটা চালিকা শক্তি বা তাদের একটা পরিচালক হিসাবে তারা সেখানে দায়িত্ব পালন করছে। ফলে তাদের যে পুরা জীবনের যে ফিলোসফিক্যাল বা দার্শনিক চিন্তাগত যত জায়গা যা কিছু আছে সব কিছু ফালাই দিয়া, সব কিছু ইরেজ করে দিয়ে তাদের এই জায়গাটা অ্যালাই করতে হয়েছিল। আপনাদের খুব ভালোভাবেই মনে আছে যে আমরা যখন ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ, আজাদি এই রাজনীতিগুলো শুনতেছিলাম বা এই জাতীয় স্লোগান মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুনতেছিলাম, অ্যাট দ্য সেম টাইম দেশে মব, মাজার হামলা থেকে শুরু করে অজস্র একই বর্গ দ্বারা, একই লোকগুলার দ্বারা, একই রাজনীতির দ্বারা অনেক ধরনের মানে কাজকর্ম হয়েছে। এই যে লোকগুলা যারা নানাভাবে এই সরকারের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এই জিনিসটা অ্যালাউ করছে এবং তারা পুরা টাইম এই প্রফেসর ইউনূস সরকারের আমলে তারা এই জিনিসটাকে কন্টিনিউ করে নিয়ে গেছে। ফলে এখন এসে আপনি যদি চিন্তা করেন যে তাদের তো আসলে টেকনিক্যালি আর কিছু নাই, মানে তারা তো তাদের চিন্তা বা তাদের যে ইতিহাস এটা থেকে তো তারা বাইরে অন্য একটা জুতা পড়ছে, এবং এই জুতাটা যদি এখন তারা ছুঁড়া ফালায় দেয় তাদের কিন্তু আর কিছু নাই। আমরা ক্রিটিক করতে পারছি কারণ আমরা সরকারের ভিতরে যাই নাই, এবং আমরা ক্রিটিক করতে পারছি আমরা নিরপেক্ষভাবে বিষয়গুলো দেখার চেষ্টা করছি। আমরা
জুলাই গণ আন্দোলনের সঙ্গেও ছিলাম, জুলাই গণ আন্দোলনের পেটের ভিতর থেকে যেসব সমস্যা বেরিয়ে আসছে সেগুলোরও আমরা ক্রিটিক করতে সমর্থ হয়েছি, কিন্তু এই লোকগুলো তো তা হয় না। ফলে এখন আপনি যদি তাদের যে জিনিসটাকে তারা এত ফুলায় ফাপায়া ইনকিলাব, ইনসাফ, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, বন্দোবস্ত, সংস্কৃতি নতুনভাবে নির্মাণ ইত্যাদি বিনির্মাণ হবে, এই যে হাবি জাবি মানে নানা ধরনের পট্টি ইত্যাদি দিয়া ন্যারেটিভ ইত্যাদি তৈরি করছিল, এই জিনিসটা থেকে তো তারা বাইরে দিতে পারবে না। যদি তারা বাইরে হয় তারা নাই, মানে তাদের আর কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না। যেমন এই যে প্রেস সচিব শফিকুল আলম, উনি যে পত্রিকাটা করছে বা পত্রিকা দেখলাম যে উনি ঘোষণা দিচ্ছে যে একটা নতুন পত্রিকার বা কোনো একটা গ্রুপের কোনো একটা পত্রিকায় তিনি যুক্ত হচ্ছেন, পত্রিকার নাম দিচ্ছে ডেইলি ওয়াদা। তো এই যে ওয়াদা, এই ওয়াদাটা ওনার কেন নিতে হচ্ছে? কারণ উনি জানে যে এর বাইরে আর ওনার কোনো জায়গা নাই, ওনার আর দাঁড়ানোর জায়গা নেই। উনি যদি এখন এমন একটা মানে বাঙালি জাতীয়তাবাদকে হাজির করে এরকম একটা নামের নিচে যায় দাঁড়ায়, এটা ওনার সঙ্গে আর যাবে না। ফলে এই যে এটা একটা কমপ্লিটলি ওনাদের একটা অস্তিত্বের সংকট, এবং এই অস্তিত্বের সংকট থেকে বের হওয়া এই লোকগুলার জন্য মানে অত সহজ হবে না। দিস নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে যে এই লোকগুলা সামহাও প্রফেসর ইউনূসের দ্বারা প্রতারিত হয়েছে। প্রফেসর ইউনূস যে কাজটা করছেন সেটা হচ্ছে যে তিনি এই পুরা টাইমই আমেরিকার সঙ্গে বা তার যে ওয়েস্টার্ন অ্যালাইজ আছে তাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তিনি একটা পুরা টাইমের ভিতর দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন, এমন একটা অবস্থা তৈরি করছেন যাতে এই জুলাইয়ের পেটের ভেতর থেকে এরকম কোনো শক্তি তৈরি না হয় যারা দেশে নির্বাচন চায় না। ধরা যাক জামায়াতে ইসলাম, তারা একটা আগ্রহ নিয়ে নির্বাচন করছে, এই যে এনসিপি তারা একটা ব্যাপক আগ্রহ নিয়ে নির্বাচন করছে, এবং তাদেরকে যে ফুলায় ফাপানো নানান জায়গায় যে দাঁড় করানো হয়েছে, এই জিনিসটা বেসিক্যালি সম্ভব হয়েছে প্রফেসর ইউনূস তার সরকার দিয়া এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যে জুলাই গণ আন্দোলনের এই শক্তিটা তারাই আমরা। ফলে মানে এই শক্তিটা প্রফেসর ইউনূসকে আর অবিশ্বাস করে নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমেরিকা যখন কিছুদিন আগে নির্বাচনের কিছুদিন আগে আমেরিকা এমনভাবে কথাবার্তা বলা শুরু করলো যেন জামাত ইসলাম কি তারা চায়, এবং এই জিনিসটা বিএনপি চ্যানেল থেকে বের করা হয়েছিল। কেন বের করা হয়েছিল? কারণ জিনিসটা তারা পরিষ্কার করতে চাইছে যেন কোনোভাবে জামাতে ইসলাম বা এই যে 11 দলীয় জোট তারা নির্বাচন থেকে সরে না আসে। ফলে প্রফেসর ইউনূসের এই পুরা টাইমের প্রজেক্টটাই ছিল বেসিক্যালি কিছু লোকের মাধ্যমে, মানে যে লোকগুলোকে তিনি উপদেষ্টা হিসাবে দায়িত্ব দিচ্ছেন বা নানান জায়গায় যাদেরকে বসাইছেন, ইনক্লুডিং তার প্রেস সচিব, এই পুরা লোকগুলোকে দিয়ে এমন একটা ফাঁপা ন্যারেটিভ তৈরি করা হবে যেই ন্যারেটিভটা বেসিক্যালি এই জুলাইয়ের শক্তিটাকে নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারে, এবং এই জুলাইয়ের শক্তিটাকে নির্বাচন পর্যন্ত নিয়ে গিয়া এবং তাদের যত ধরনের ক্রেডিবিলিটি হারানোর জন্য যা যা করা দরকার সব হবে। ফাইনালি তারা যখন নির্বাচন করবে এবং নির্বাচন কইরা তারা ফাইনালি বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী কেন হয়েছে এটা নিয়ে অনেকে প্রশ্ন করে, কিন্তু খলিলুর রহমান দ্য প্রফেসর ইউনূসের এই প্রজেক্টের অংশ বা এই পুরা প্রসেসের অংশ। যে খলিলুর রহমানের মাধ্যমেই আপনাদের মনে আছে নিশ্চয়ই, খলিলুর রহমান সবার আগে আরাকান চ্যানেল করার কথা বলছে, আরাকানে চ্যানেল করার কথা বলছে, এবং এই খলিলুর রহমানই মানে নিরাপত্তা উপদেষ্টা হয়েছে জাস্ট আমেরিকার সঙ্গে আরাকান ইত্যাদি প্রসঙ্গগুলো আলাপ আলোচনা করার জন্য। এবং আরও স্পষ্টভাবে আপনাদের মনে আছে যে প্রফেসর ইউনূস বিএনপির মানে এখনকার পররাষ্ট্র যে প্রতিমন্ত্রী তাকে নিয়ে আমেরিকা সফর করছে, এবং সেখানে তখন খলিলুর রহমান ছিলেন। এবং আপনাদের আরও স্পষ্ট মনে আছে যে যখন লন্ডনে তারেক রহমান আর প্রফেসর ইউনূস মিটিং করলেন তখন সেখানে এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী আমির খসরু সাহেব তিনি ছিলেন। ফলে এই পুরো প্রসেসটা বেসিক্যালি আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, এবং ব্যক্তিগতভাবে আমার এতে কোনো আপত্তি নেই, কারণ আমি মনে করি না যে বাংলাদেশের এমন কোনো পয়েন্ট আছে যে পয়েন্টটা দিয়ে তারা আসলে জাস্ট লেফটিস্টদের মতো সাম্রাজ্যবাদ বিরোধী একটা অবস্থান অকারণে কন্টিনিউ করে যাবে। ফলে আমাদের কোনো না কোনো শক্তি ইত্যাদির ভিতর দিয়ে আমাদের যাইতে হবে, এবং বিএনপি সরকার সেটা যাচ্ছে বা প্রফেসর ইউনূসের সঙ্গে তারা কাজ করছে অনেকদিন ধরে, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে যেই লোকগুলাকে দিয়ে প্রফেসর ইউনূস এতদিনের এই ন্যারেটিভটা দাঁড় করাইছে, এই লোকগুলো এখন কই যাবে? এই লোকগুলা বেসিক্যালি এমন একটা অবস্থায় চলে গেছে যে তারা প্রফেসর ইউনূসের দ্বারাও প্রতারিত। প্রথমত তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, তাদের অস্তিত্বের সংকট, তারা তাদের ইতিহাস বাদ দিয়ে এসে এখানে দাঁড়াইছিল, এবং দ্বিতীয়ত তারা জানে যে প্রফেসর ইউনূস তাদেরকে জাস্ট ইনকিলাব, ইনসাফ এগুলো দিয়ে তাদেরকে একটা ন্যারেটিভের মার্কেটার হিসেবে তাদেরকে এখানে চালু করছিল, দাঁড় করাইছিল, এবং তারা সেই দায়িত্ব পালন করছে। এখন প্রফেসর ইউনূস তাদের মানে ছেড়ে দিছে, তারা অলমোস্ট কোথাও তারা নাই, মানে তাদের এক্সিস্টেন্স কোথাও নাই। প্রফেসর ইউনূস ঠিকই বিএনপির সঙ্গে আছে। এখন ফাইনালি প্রফেসর ইউনূস যদি বিএনপি সরকারের প্রেসিডেন্ট হন তাহলে বিষয়টা
আরও মানে তাদের জন্য এই প্রতারণা বোধটা আরও বড় হবে। ফলে জাস্ট সিম্পলি এই কারণে আমি মনে করি যে এই গত একদিন ধরে বা 2 দিন ধরে এই যে ইনক্লুডিং প্রেস সচিব শফিকুল আলম, মানে সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং অন্যান্য আরও যারা ইনকিলাব, ইনসাফ, আজাদি এগুলো নিয়ে যে তাদের এত গর্ব ইত্যাদি, জাস্ট এই 2টা সংকট থেকে তারা আসলে এই জিনিসগুলো করতেছে। কিন্তু আলটিমেটলি এর কি কোনো গুরুত্ব আছে কিনা? আলটিমেটলি এর কোনো গুরুত্ব নাই। তার কারণ হচ্ছে যে এইটা তাদের কোনো প্রপোজিশন আর না, এটা ইউনূস সরকারের আমলের একটা প্রপোজিশন ছিল, ইনকিলাব ইত্যাদি, এবং এটা হাসান আব্দুল্লাহদের রাজনীতি। কিন্তু এই লোকগুলা যেটা বলতেছে এটা কোনো মিনিং আর তৈরি করে না, এটা তাদের নিজেদের বাঁচার লড়াই বা নিজেদের অস্তিত্বের লড়াই। কিন্তু হাসান আব্দুল্লাহরা এই জিনিসকে কোথায় নিয়ে যাবে সেটা তারা বলতে পারবে, এবং ফাইনালি এই জিনিস যদি কোথাও যায় সেটা হাসান আব্দুল্লাহদের কারণে যাবে, আর কারো মানে আর কেউই আসলে এটাকে কোথাও নিয়ে যেতে পারবে না। শুধু মানে দুঃখের জায়গা এটাই যে এই পুরো প্রসেসটার মধ্যে এই প্রফেসর ইউনূসের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই জিনিসটা করার জন্য প্রফেসর ইউনূসের কিছু লোক লাগছিল, এবং যে লোকগুলো এই কাজগুলো করছে ফাইনালি সেই লোকগুলো যদি এখন বিএনপির কাছে যাইতে না পারে, তাহলে এই লোকগুলো আসলে ফাইনালি এই ইনকিলাব, ইনসাফ আর এই ওয়াদা ইত্যাদি বিষয় ভিতরে ঘুরপাক খাইতে খাইতে এবং অলওয়েজ এই অস্তিত্বের সংকটে ভুগতে ভুগতেই তাদের বাকি কর্মজীবন বা অন্যান্য জীবন, পলিটিক্যাল জীবন কাটাইতে হবে।